ভারতকে বাংলাদেশ যুদ্ধের বার্তা দিয়েছে। সে সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। পরিস্থিতিতে আমাদের আইন শৃঙ্খলার বা যে ধরনের ঘটনাগুলো বললেন, আন্দোলন বা বিভিন্ন ধরনের প্রোটেস্ট আনরেস্ট হচ্ছে, এগুলো করার পিছনে তিন ধরনের করছেন কারা, তিন ধরনের ব্যক্তি বা তিন ধরনের গ্রুপ। একটা হলো ধোলাই দিবেনই শুভেন্দুরে, আপনারা খুব আশ্চর্য হবেন না, শুভেন্দুরে গণধোলাই দেবে কলকাতাবাসী খুব তাড়াতাড়ি। আমরা শুধু ইসকন না, আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ। দর্শক, বাংলাদেশকে একের পর এক হুমকি দিচ্ছে ভারত। এটি সহ্য করতে পারল না বাংলাদেশ বীরের সেনাবাহিনী। ইতিমধ্যে কঠিন হুমকি দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। এবার বাংলাদেশ সেনাপ্রধান কি বলেছেন এই ভিডিওতে দেখতে পারবেন। এমনকি ভারতকে যে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এই ভিডিওতে রয়েছে। এমনকি জামাতের আমির কঠিন হুঙ্কার দিয়েছেন, ইসকনের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তিনি। দর্শক, এইমাত্র হাতে থাকা সর্বশেষ আপডেট, যে আপডেট খবরগুলো আপনারা দেখলে ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। সারা বাংলাদেশে এবং ইন্ডিয়াতে কি ঘটে গেছে চিন্ময় কুমার দাসকে এবং বাংলাদেশের নির্বাচন কেন্দ্র করে হাসিনাকে নির্বাচন কেন্দ্র করে বিস্তারিত সকল ফুটেজগুলো এক ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, তাই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি, ভিডিওটিকে স্কিপ করবেন না। যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখতে পারবেন। তাই দর্শক, বেশি সময় নষ্ট না করে চলুন লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আপডেট খবরগুলো দেখতে থাকি। প্রত্যেকটা ঘটনাকে আলাদা করে একটু বিচার করার প্রয়োজন আছে অন্যান্য ঘটনার থেকে। তার আগে আমি একটা জিনিস বলি, এই যে আমরা বর্তমান পরিস্থিতিতে আমাদের আইন শৃঙ্খলার বা যে ধরনের ঘটনাগুলো বললেন, আন্দোলন বা বিভিন্ন ধরনের প্রোটেস্ট আনরেস্ট হচ্ছে, এগুলো করার পিছনে তিন ধরনের করছেন কারা, তিন ধরনের ব্যক্তি বা তিন ধরনের গ্রুপ। একটা হলো যারা চিহ্নিত অপরাধী, তাদের কাজই হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ করা বা এই ধরনের বিষয়ে তারা কাজ করে। একটা হচ্ছে ইন্ধনদাতা, কিছু আছেন যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে। আর একটা বড় গ্রুপ আছে যারা দেশের সাধারণ জনগণ, যেমন এই যে ছাত্রদের যেটা বললেন, এর আগে আমরা বিভিন্ন সময় দেখছি যে গার্মেন্ট সেক্টরের আনরেস্ট হচ্ছে, শ্রমিকরা করছে, এরা কিন্তু সাধারণ জনগণ, ট্রাফিক আইন ভঙ্গ করছে, এখানে কিন্তু আমাদের মতো সাধারণ জনগণ। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটা মূলত থাকবে প্রথম যে দুইটা গ্রুপ বললাম, যারা অপরাধী, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অপরাধ করে, বা ইন্ধনদাতা। সাধারণ জনগণের বিপক্ষে যখন আমাদের দাঁড়াতে হয়, আমাদের একটু চিন্তা করে কাজ করতে হয়। বিশেষ করে আপনার যদি ছাত্রদের কথা বলেন, এই ছাত্ররাই আন্দোলন করে দেশের এখন একটা আমাদের যে বর্তমান পরিস্থিতি এনেছে, এবং আমরা সবাই আশা করছি যে দেশটা একটা ভালোর দিকে যাবে। সেই ছাত্ররাই যখন কারো ইন্ধনে একটু সাময়িকভাবে ডিরেইল হয়ে যাচ্ছে পরিস্থিতি না বুঝে, তখন তাদের এগেনস্টে আমরা যদি শক্তি প্রয়োগের কথা চিন্তা করি, আমাদেরকে একটু চিন্তা করে কাজটা করতে হয়। ঠিক আছে, আমরা আশা করি ছাত্ররা, শ্রমজীবী, কর্মজীবী, সাধারণ মানুষ যারা আছেন, প্রত্যেকেই তার নিজ নিজ জায়গায় থেকে আমরা দেশটাকে কোথায় দেখতে চাই এবং সেখানে আমার নিজের কি দায়িত্ব সেটা বুঝবেন। এবং প্রথমত এই ধরনের যখন সেটা সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কোনো যে কোনো মাধ্যমে হোক, যখন এই ধরনের কোনো ইন্ধন জাতীয় বিষয় তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা হবে, তারা যাচাই করবেন যে আসলে ঘটনাটা হয়েছে কিনা। দ্বিতীয়ত, যদি ঘটনা সত্যও হয়, সব ঘটনার প্রতিবাদ এত ভায়োলেন্টলি করার কোনো প্রয়োজন নেই, অনেক শান্তিপূর্ণভাবে করা যাবে, বিকজ আমরা সবাই শান্তি চাই দেশে। তো এখানে আমাদের সাধারণ জনগণ, বিশেষ করে ছাত্র, কর্মজীবী, শ্রমজীবী এবং সকল পর্যায়ের মানুষ, আমাদের একটা সকল নিজের দায়িত্ব আছে যে আমরা যদি নিজে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি, তাহলে এই অনেকগুলো এই ধরনের ঘটনা আমরা অ্যাভয়েড করতে পারি। এবং তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অপরাধ করে, তাদের এগেনস্টে আমরা কাজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের কাজের পরিধিটাও সহজ হয়, দেশের এই ধরনের ঘটনাগুলো আমরা কমাতে পারি। এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার যে ব্যবহারে আমাদের আরেকটু সচেতনতার প্রয়োজন আছে। এই যে ইন্ধনদাতারা থাকেন কম, বাট সমস্যা যেটা হয়, ইন্ধনদাতারা একটা মেসেজ পোস্ট করার পরে এইটাকে কপি করে অন্যরা যখন পোস্ট করেন, এখানে কিন্তু সবাই ইন্ধনদাতা থাকেন না। এখানে আমাদের মতো অনেকে আছেন যারা না বুঝে এটাকে ছড়িয়ে দেন, ছড়ার ফলে এই ধরনের আনরেস্টগুলো হয়। তো আমরা চিহ্নিত করার অবশ্যই চেষ্টা আছে যে কারা আসলে মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করছে, এবং সেটার এগেনস্টে ব্যবস্থা অবশ্যই নেওয়া হচ্ছে। ইন্টেলিজেন্স, পুলিশ সবার সাথে সমন্বিতভাবে আমরা কাজ করছি। আমাদের প্রেজেন্সও আপনারা এই জন্য দেখছেন যে মূলত বড় ধরনের যতগুলো ঘটনা, কোথাও কিন্তু রিসেন্টকালে এমন হয়নি যে আমরা জানি, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে না বা ঘটনা ঘটে গেছে, এরকম কিন্তু খুব হয়নি। বাট এটার ব্যাখ্যাটা তো আমি আগেই দিলাম যে কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা করে কাজ করতে হচ্ছে। সেক্ষেত্রে হয়তো অনেকের মনে হতে পারে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
যথাযথ পদক্ষেপ নেয়নি। কিন্তু আমরা তো শুধু সামনেরটা দেখি, এই যে যত ধরনের এরকম ইন্টেলিজেন্স পাওয়া যায়, এগুলোর পরবর্তী কিন্তু যারা এই ধরনের কার্যক্রম করার সম্ভাবনা যাদের থাকে তাদের সাথে অনেক আগে থেকে এনগেজমেন্টে যাওয়া হয়, এবং এভাবে অনেকগুলো ঘটনাকে কিন্তু ইতিমধ্যে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এর আগের প্রেস ব্রিফিং আমি বলেছিলাম, যেটা হয়তো যেহেতু ঘটনাটা হয়নি এই জন্য কেউ জানে না, বাট এই ধরনের অনেক ঘটনা প্রতিরোধ করা হয়েছে। তারপরেও যেগুলো ঘটছে সেগুলো তো আমরা চেষ্টা করছি, এবং আপনারা খেয়াল করবেন হয়তো আমরা সম্পূর্ণভাবে প্রতিটাকে প্রতিরোধ করতে পারিনি, বাট ঘটনাগুলো যেন একটা সার্টেন লেভেলের উপরে না যায় এবং তাড়াতাড়ি ঘটনাটাকে যে কন্টেইন করা যায় সেই ব্যাপারে কিন্তু যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করো। শুভেন্দু, সীমান্ত বন্ধ করো। দীর্ঘদিন ভারতে আমাদের মানুষরা যায় না, বারবার নিউজ হচ্ছে কলকাতার ব্যবসায়ীরা মাসি মারছে, কলকাতার ব্যবসায়ীরা না খেয়ে মরছে। শুভেন্দুর বিচার আমি করব নাকি কলকাতাবাসী করবে? ধোলাই দিবেনি শুভেন্দুরে? আপনারা খুব আশ্চর্য হবেন না, শুভেন্দুরে গণধোলাই দেবে কলকাতাবাসী খুব তাড়াতাড়ি। অলরেডি তৃণমূল বলেছে যে শুভেন্দুকে তৃণমূল কংগ্রেস প্রতিহত করবে যদি সীমান্ত বন্ধ করতে চায়। আপনারা যদি সীমান্ত বন্ধই করেন, এইখানে সবাই একসঙ্গে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। কারণ ওই সীমান্ত দিয়ে মাদক দিয়ে, ইয়াবা দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করা হয়। আমার এখান থেকে পাট নিয়ে যায়, ওরা পাঠাই হলো মাদক। ভারত ওই পাশ থেকে শুভেন্দু উস্কানি দিচ্ছে সীমান্ত বন্ধ করে দেবে। আমি বলি, হিন্দু ভাইরা, হাসিনা আপনাদের প্রিয় কেন আর আমরাও প্রিয় কেন? আপনাদেরকে উত্তর দিতে হবে। আমি কবে আপনার মাথায় বাড়ি দিয়েছি আপনি আমাকে অপছন্দ করছেন? হাসিনা আপনার প্রিয়, ইউনূস সরকার আপনার অপ্রিয় কেন? ইউনূস সরকার কবে আপনার মাথায় বাড়ি দিয়েছে বলেন? এত বড় বড় প্রোগ্রাম করে সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছেন। ইউনূস সরকার ভিতরে নিয়ে গিয়ে বলেছে মানুষ হিসেবে সবাই যে বিচার পায় আপনারাও সেই বিচার পাবেন। যা ঘটছে একের পর এক, সেটা কি স্বাভাবিক? যেরকম একটা অভ্যুত্থানত পরিস্থিতি, গোটা দেশের মানুষ এক কতিপয় স্বৈরাচারের দোসর বা স্বৈরাচারের সহযোগী বাদ দিয়ে যে ত্যাগ, যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন নিয়ে সবাই ঐক্যবদ্ধ ছিলাম আমরা, তারপরে 3 মাস না যেতেই যা করছে সেটা কি স্বাভাবিক? একদমই স্বাভাবিক না। এমনকি এই যে গত সপ্তাহটিতে যা একের পর এক ঘটলো, সেই ঘটনাগুলোকেও কিন্তু স্বাভাবিক মনে করবার কোনো কারণ নেই। কেউ এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন, এবং এটাও বলতে পারেন যে সরকার এগুলোকে হয়তো একটু স্লোলি কিন্তু ম্যানেজ করে ফেলতে পারছে, কিন্তু লক্ষণটা কিন্তু খুব ভালো নয়। সেটা আমি মনে করি সবার আগে বিবেচনা করা উচিত। এবং যেটা আমি বলছিলাম যে গণ অভ্যুত্থানের পরে ধারাবাহিকভাবে একের পর এক ঘটনাগুলো ঘটছে, সেই যে আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করলো, অটো পাসের জন্য ছাত্রদের যে আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন, তিতুমির কলেজের শিক্ষার্থীদের হঠাৎ করে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি, এগুলোকে নিছক আন্দোলন বা নির্দোষ আন্দোলন আমার কাছে মনে হয় না, নাকি অন্য কিছু ভাবার সুযোগের মধ্যে রয়েছে। এসব ঘটনা জনমনে একই সঙ্গে হতাশা এবং উৎকণ্ঠা তৈরি করছে, সরকারকেও খানিকটা অস্থির বা অস্থিতিশীল করে তুলছে। মানুষের মনে প্রশ্ন, নাগরিকদের মনে প্রশ্ন, জনগণের মনে প্রশ্ন, যেসব কি হচ্ছে, কেন হচ্ছে। সবচেয়ে বড় কথা, সরকার নিজেও এইসব ঘটনায় কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়ছে। তার সরকারের উপদেষ্টাদের বিভিন্ন জনের আলাদা আলাদা কথাবার্তা কিন্তু স্পষ্ট। তারা মনে করছেন এটা পরিকল্পিতভাবে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে দেশব্যাপী। সরকার এবং তথ্য উপদেষ্টা তিনি মনে করছেন এখানে নানা পক্ষের পরিকল্পনা আছে। এই নানা পক্ষের মধ্যে একটি পক্ষের কথা কিন্তু তথ্য উপদেষ্টা নিজেই খুব স্পষ্ট করে বলেছেন। গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী এবং সহায়ক রাজনৈতিক শক্তিগুলো এসব ঘটনায় কিন্তু বেশি উদ্বিগ্ন। দেখা যাচ্ছে যে এসব ঘটনায় পলায়ন পর বা পতিত স্বৈরাচারী সরকার বা তাদের দেশে বিদেশে থাকা দোষরদের হাত রয়েছে, এ ব্যাপারে সমাজের, রাষ্ট্রের একটা বড় মহল কিন্তু একমত। এখন প্রশ্ন হচ্ছে যে পতিত স্বৈরাচারের বা ক্ষমতাচ্যুত স্বৈরাচারের দোষর হিসেবে কারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে এবং কিভাবে তারা সেটা করতে পারছে। কারণ ওই পরিচয়ের সামনে আসাটাই যখন সামাজিকভাবে সম্ভব হচ্ছে না, তাহলে কারা করছে, কিভাবে করছে, তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না কেন? আর শুধু পতিত স্বৈরাচারের দোষরাই কি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, নাকি আরো অন্য কোনো পক্ষ সক্রিয় আছে, সেটাও
ভাবনার একটা বিষয়। তাদের কি কোনো বিশেষ উদ্দেশ্য বা এজেন্ডা রয়েছে? চট্টগ্রামে গত মঙ্গলবার আদালত প্রাঙ্গণে যেটা ঘটেছে এবং এর পরিণতিতে আইনজীবী হত্যার যে ঘটনা ঘটল তা এড়াতে না পারার দায় সরকারকে নিতে হবে বলে অনেকে মনে করেন। সাম্প্রতিক সময় নানা ঘটনায় বিশেষ করে চট্টগ্রামের হাজারী লেনের ঘটনা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাথায় ছিল? তাদের গোয়েন্দা তৎপরতা, তাদের নানা সোর্স আছে আমরা জানি, সেগুলো আসলে কি করে, কাজ হচ্ছে না কেন? অন্তর্বর্তী সরকার তাদের 3.5 মাসের বেশি সময় তাদের বিভিন্ন আন্দোলন এবং বিক্ষোভ মোকাবেলায় খুবই নমনীয় নীতি নিয়েছে। অনেকে মনে করেন একদিক থেকে এটা ভালো, অনেকে এটা পছন্দ করেন, অনেকে সরকারকে শক্ত হতে পারেন। আমি জানি শক্ত হলে আবার তারা কি বলবেন সেটাও আমি জানি, কিন্তু মূল বিষয় হচ্ছে যে গভর্নেন্সের যে টুলস গুলো যেভাবে ব্যবহার করা দরকার বা গভর্নেন্সটা যে প্রক্রিয়া হওয়া উচিত সেটা হচ্ছে কিনা সেটাই একটা বিবেচ্য। জনগণের ইচ্ছা বা অভিপ্রায়ের সরকার হিসেবে নিজেদের ভাবমূর্তি গড়ে তুলতেই সম্ভবত সরকারি নীতি নিয়েছে এবং আমি এই নীতিকে খুব একটা অসমর্থন করি সেটাও আমি বলবো না। এই যে নমনীয় যে নীতি, কিছু উপদেষ্টার যোগ্যতা দক্ষতা নিয়ে প্রশ্ন আছে। আন্দোলনে তাদের অংশগ্রহণ ছিল কিনা, জনতার আকাঙ্ক্ষার সঙ্গে তারা ছিলেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভ্রান্তি, সিদ্ধান্ত নিয়ে অনেক ক্ষেত্রে তা বাতিল। প্রিয় দেশবাসী, আপনারা যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবর সবার আগে এক ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তাহলে দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো নিউজ অথবা দেশের কোনো আপডেট খবর নিয়ে। আসসালামু আলাইকুম।